আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বাংলাদেশ জামাত ইসলামী কৈখালী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, রক্তস্নাত সংগঠন ছাত্র শিবিরের শহীদি কাফেলার মুজাহিদ ছাত্রবৃন্দ, নেতৃবৃন্দ, আমাদের সাথে আছেন হিন্দুদের ছাত্র সমাজের প্রতিনিধি পরিতোষ কুমার মণ্ডল, সামনে উপবেশন করে আছেন, দাঁড়িয়ে আছেন কৈখালী ইউনিয়নের অসংখ্য মধ্যে মুজাহিদ জনতা। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় যারা অপেক্ষিত করছেন সেই সমস্ত ভাই এবং বাবাজিরা, আড়ালে আছেন মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, সুদীর্ঘ 54 বছর পর আমরা একটি সুন্দর মানবাধিকারে পরিপূর্ণ, আমাদের মনের মতো করে স্বাধীন চেতা মন নিয়ে একটি নির্বাচনের অপেক্ষায় আমরা রয়েছি। বিগত 54 বছরে এমনি সুন্দর নির্বাচন আমরা হয়তো করতে পারি নাই। নানান প্রতিকূল অবস্থার ভেতর দিয়ে আমরা চলেছি। আওয়ামী লীগের আমলের কয়েকটি শাসন আমরা দেখেছি, বিএনপির আমলে অনেক শাসন আমরা দেখেছি, জাতীয় পার্টির আমলেও শাসন আমরা দেখেছি। কোন আমলে আমরা শান্তি পাই নাই। প্রতিটি আমলেই চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি সব আমলেই ছিল। এদেশের গরিব জনতাকে হিন্দু গোষ্ঠীকে অত্যাচার তারাই করেছে যারা ক্ষমতায় থেকে এদের শাসন এবং শোষণ করেছে। কিন্তু প্রত্যেকটি সরকার প্রায় দোষটা পেয়েছে জামাত ইসলামের ঘাড়ে। জামাত তো ক্ষমতায় কোনো সময় ছিল না, কি করে জামাত দোষ করতে পারে? এই শুধু করেছে জামাতের মতো জনপ্রিয় একটি দলকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য প্রতিটি সরকারি কাজটি প্রতিবার করে গেছে। 5ই আগস্ট পর্যন্ত জামাত ছিল এদেশের 4 নম্বর 5 নম্বরের দল। 5 তারিখের পরে মাত্র 12টি 13টি 14টি মাস চলে গেল। স্বৈর শাসকের ঢাকনা যখন ঘুরিয়ে ফেলা হলো, একটি বছরের মধ্যে জামাত 1 নম্বরের দলে চলে আসলো। কি করে সম্ভব? সম্ভব আল্লাহ পাকের অসত্র মেহেরবানি এবং রহমত আর জনগণের ভালোবাসা, যে ভালোবাসাকে 54 বছর জমিয়ে রাখা হয়েছিল। ভাইরা আমার, এই ভালোবাসার জোয়ারে সারা বাংলাদেশ এখন ভরপুর হয়ে আছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সকলেই বলছে জামাতের নেতৃত্বে আগামীতে পার্লামেন্ট গঠন করা হবে, যেখানে আমরা ন্যায় এবং ইনসাফের প্রতীক দেখতে পাবো। কিন্তু ভাইরা আমার, দেশে কিছু দল, কিছু গোষ্ঠী যারা চাঁদাবাজি, লুণ্ঠনকে পুঁজি করে, হত্যাকে পুঁজি করে, মারামারি, লুণ্ঠনকে পুঁজি করে থাকতে চায়, তারাই জামাতের বিরুদ্ধে বাদ ছেড়ে বসে আছে। যাদের দলের মধ্যে ঐক্য নাই, গত 1 বছরে দলীয় অভ্যন্তরে 300 থেকে 400 লোককে তারা নিজেরাই হত্যা করেছে। তারা কি করে জনগণকে তারা সুস্থ করতে পারে? ভাইরা আমার, আমরা তাই বলতে চাই, এই শ্যামনগরকে আমরা একটি চাঁদাবাজ মুক্ত, লুণ্ঠন মুক্ত, লুটেরা মুক্ত, জমি দখল, ঘের দখল মুক্ত একটা ইহুদিরা আমরা গড়তে চাই। আপনাকে রাজি আছেন? যদি আমরা রাজি থাকি, আগামী 12 নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকে আমাদের ভোট দিতে হবে। এই কৈখালী একটা প্রত্যন্ত এলাকা। এই কৈখালীতে কোনোদিন এরকম ধরনের কোটি টাকার ব্রিজ হওয়ার কথা নয়। আমাদের এদেশের এমপিরা কি করে?
সরকার থেকে যেটুকু আসে সেইটুকুই অর্ধেক খায় আর অর্ধেক বিবন্টন করে, ঠিক কিনা বলে? আমি কিন্তু এমপি থাকাকালীন সময়ে এই কয়েকখানি চন্দ্রজির বিরিদ আদায় করে নিয়ে এসেছিলাম। শ্যামনগর হাসপাতালকে 30 থেকে 50 শয্যা করেছিলাম। ওখানে এক্সরে মেশিন ছিল না, অ্যাম্বুলেন্স ছিল না, আমি নিয়ে এসেছিলাম। এখানে মুন্সিগঞ্জের পর্যটন কেন্দ্র আমি প্রতিষ্ঠা করেছিলাম। ওই ল্যান্ডিং স্টেজ পরিকল্পনাতে আমি প্রতিষ্ঠা করেছিলাম। নবকি পর্যন্ত হাইওয়ে রাস্তা কয়েকখানের উপর দিয়ে গাবরা পর্যন্ত, এবং নবকির ফেরি সার্ভিস আমি প্রতিষ্ঠা করেছিলাম। ভাইরা আমার, আপনাদের এই কৈখালীতে এসআর হাই স্কুল, পরানপুর হাই স্কুল, বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং আমাদের দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ আমি তৈরি করেছিলাম। ভাইরা আমার, বিভিন্ন সাইক্লোন শেল্টার এবং আপনাদের এই রঞ্জননগরের ব্রিজ আমার এই পরিকল্পনায় তৈরি হয়েছিল। আগামীতে যদি আপনারা আমাকে সংসদে পাঠাতে পারেন, আপনাদের সাথে নিয়ে আমি এখানে যে রাস্তাগুলো কাঁচা আছে, সেদিনকে দক্ষিণ পরানপুরে গিয়েছিলাম, প্রত্যেকটি রাস্তায় ইট হাঁটা যায় না এমন অবস্থা রয়েছে। এখানে অনেক চেয়ারম্যান এখনো আশা করে তারা চেয়ারম্যান হলে নাকি সব সলিগের রাস্তা করবে। আমি ডিসি সাহেবের নেতৃত্বে এবং দায়িত্বশীল ছিলেন বলেছিলাম, আমি এমপি হলে কোনো একদিকে রাস্তা সামনে করে আমি করবো না। একদিকে রাস্তা মানে ফাঁকিবাগের রাস্তা, কিছু বাড়ি দেয়, একটা করে ইট দেয়, 3 মাস পরে একে পেকে সব নষ্ট হয়ে যায়, অর্ধেক টাকা তারা খেয়ে ফেলে। আমরা এমপি হলে প্রতিটি রাস্তা আমরা পিচের রাস্তা করব। আর প্রথম এলাকায় যেখানে রাস্তা আছে ছোট রাস্তা, সেখানে অন্তত ডবল ইটের এইচপিপি রাস্তা আমরা করতে চাই। এই যে মহাজেন থেকে শুরু করে যে রাস্তার ভিতরে চলে গেল, অত্যন্ত খারাপ রাস্তা। আমি একটা জানাজায় গিয়েছিলাম, মৃত্যু বাড়িতে লোক হাঁটতে পারে না। এই রাস্তাটা আমাদের অগ্রাধিকার থাকলো এই রাস্তাটা আমরা করার জন্যে। এই ব্রিজ থেকে শুরু করে চাঁদা পরানপুর হয়ে নুননগর পর্যন্ত রাস্তা আমরা রোড আওতায় নিয়ে আসবো, যেহেতু ওপরে রোড সাইড রাস্তা হয়ে গেছে। বাইরে এখান থেকে বিডিআর ক্যাম্প পর্যন্ত রাস্তা রোড হাইওয়েজ করা হবে, যাতে করে বিডিআরদের সৈন্য চলাচলে, জনগণ চলাচলের সুবিধা হয়। এমনি করে আপনাদের সুযোগ সুবিধা যেগুলো সম্পর্কে আমার অবহিত আছে, আমি জানি কোথায় কি অবস্থার দরকার। বিধবা মায়েরা, এতিম মায়েরা, দুস্থ মায়েরা, বৈষয়িক মায়েরা এবং বোনেরা, কে হিন্দু কে মুসলিম সকলের তালিকা করে তাদের যে ন্যায্য পাওনা আমরা তাদের কাছে আমরা পৌঁছতে পারি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এখানে জলবদ্ধতা এবং একদল লোক আছে অর্ধেক বাদ কেটে জমি দখল করে দীর্ঘদিন থেকে রেখেছে কয়েক জায়গায়। আমরা নির্বাচিত হতে বললে তার সুরা সহ ইনশাআল্লাহ আমরা করবো আল্লাহর রহমতে। ভাই আমার, ওইখানে বাসীর কাছে আমি আবেদন করব, আমি খবরকে যেমন আমার নিজের হৃদয়ের মনে করি, ওইখানে আমার প্রাণ মনে করি। আমি এই কৈখালীর আমাদের প্রিয় আব্বাস ভাই মারা গেছেন, তার বিদিয়াত তার মাগফিরাত কামনা করি। ভাই আমার, সারা দেশে যে যুবক ছেলেরা মারা গেছে আন্দোলন করতে যে, বিপ্লব করতে যে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে তাদের যে আরব্ধ কাজ যেটা বাকি ছিল, সে কাজগুলোতে আমরা জামাত ইসলামী করতে পারে, তার জন্য আগামী পার্লামেন্টে কোরআনের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছে হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। ভাইরা আমার, ভাইরা আমার, চিংড়ি খের ধান চাষ, এই যে একটা দ্বন্দ্ব আমাদের মধ্যে আছে। আমি সবসময় বলে থাকি, এদেশে চিংড়ি চাষের, ধান চাষের নীতিমালা সরকার এখনো তৈরি করতে পারে নাই। আমরা সংসদে গেলে নীতিমালা তৈরি করব, কোন জায়গায় ধান চাষ হবে, কোন জায়গায় চিংড়ি চাষ হবে, সে নির্ধারণ করে দিতে হবে। নির্ধারিত জায়গায় চাষ করা হবে, তাহলে আর দ্বন্দ্ব থাকবে না। ভাইরা আমার, আপনাদের কাছে ভাইরা আমার, এখানে এই রাস্তাকে সিদিয়া মাদ্রাসা আমাদের অত্যন্ত প্রাণের মাদ্রাসা।
এই মাদ্রাসা সহ অন্যান্য যে মাদ্রাসাগুলো আছে, কওমিদের মাদ্রাসা, মক্তব নুরানিগুলোকে আমরা সরকারিকরণ এমপি যুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনাদেরকে কৈখালীবাসী যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। যারা প্রতিনিধি বর্তমানে আছেন, অতীত ছিলেন, সবাইকে আমি অনুরোধ করবো, আসুন আমরা সকলে মিলে এক কাতারে মিলিয়ে আগামীতে কৈখালীবাসীর যে ইতিহাস এবং ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে বজায় রেখে আগামীতে ইসলামী আন্দোলনের পক্ষে আমরা কাজ করি। এই আহ্বান জানিয়ে দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।